ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এবার চলুন। অবশেষে বের হলো তিনজন। শ্রেয়সীকে সবকিছু একদিনেই জানানো উচিত হবে না। ভালো মন্দ মিশ্র অনুভূতিতে তার কাছে সবকিছু আবার এলোমেলো লাগতে পারে। এতে ছোটখাটো যে কোনো মানসিক ধাক্কার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, কারণ সে তার অতীতের কিছুই মনে করতে পারছে না। এই অবস্থায় হতাশা কিংবা অজানা খারাপ লাগার অনুভূতি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই উমরান আজও শ্রেয়সীকে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করেছেন। সারাদিন শ্রেয়সী আর উর্ষিকে নিয়ে ঘোরাফেরায় ব্যস্ত থাকবে। অবশ্য শুধু অতীত থেকে দূরে রাখতে বললেও ভুল হবে। ছুটিতেই যদি পরিবার নিয়ে আনন্দ ঘোরাফেরা না করে, স্ত্রী সন্তানকে সময় দিতে না পারে, তাহলে সেই ছুটির আর দরকার কি? আজ ধরণীতে মন ভরা রোদ, যা বিগত কয়েকদিন ধরে দেখা যায়নি। যেন অনেকদিন পর সূর্যমামা নিজেই এসে উপস্থিত হয়েছে। শীতের সেই মিষ্টি রোদ মাথায় নিয়ে ওমরান স্ত্রী আর কন্যা সহিত গাড়ি নিয়ে বেরোলেন ঘুরতে। শ্রেয়সী সওদাগর পরিবারের সাথে চট্টগ্রাম থাকলেও তার প্রথম এবং শেষ ঘুরতে বের হওয়া ছিল বোনের সাথে কক্সবাজার ভ্রমণ। তাও তুলি আকস্মাৎ অমন ভ্রমণে মৌরিকে যুক্ত করতে বাবাকে অনেক বলে কয়ে রাজি করিয়েছিল। এরপরে শুরু হলো তার নতুন জীবনের মিথ্যা দিয়ে সাজানো গল্পের ইতি। তারা বের হতে হতে প্রায় 11টা বেজে গেছে। সবার আগে যাওয়ার গন্তব্য পাহাড়তলি ফয়েজ লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে মা মেয়ে দেখছিল রাস্তাঘাটের নানান দৃশ্য, জনমানবের ভিড়, স্ট্রিট স্টল, লম্বা বাঁশের কাঠিতে গাঁথা রঙিন ফুল, হাওয়ায় ঘুরতে থাকা মিঠাই কিংবা বাচ্চাদের খেলনার ফাঁকা, কোথাও একগুচ্ছ বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা বিক্রেতা। সব মিলিয়ে খুব উপভোগ করলো তারা। উশির জন্য রাস্তাঘাট মানি সবকিছু নতুন। এভাবে দেখতে দেখতেই গাড়ি ঢুকে পড়ে ফয়েজ লেক এরিয়ায়। সেখানে অ্যামিউজমেন্ট রাইডগুলোর সামনে উশির বেশ ভালো সময় কাটে। যদিও আগে থেকে ভাবনা ছিল কোনো রাইডে জয়েন না করার। শীতের হাওয়ায় উশির ঠান্ডা লেগে যেতে পারে, তবু আনন্দের রাইড দেখে সে ভীষণ আনন্দ পাচ্ছিল। পাপার কোলে গান নাচিয়ে দুলে উঠছে উর্ষি, কখনো এলোমেলো তালি দিচ্ছে, কখনো আঙ্গুল তুলে শব্দ করে রাইডের দিকে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। আবার কাছে গেলেই হঠাৎ ধুম করে পাপার কাঁধে মুখ গুজে লুকিয়ে পড়ছে। একটু পর দাঁড়ালেই আবার যেতে চায়, কিন্তু যায় না। রাইড শুরু হলেই আবার খুশিতে কোলের ভিতর নেচে ওঠে, যেন চড়ার ইচ্ছা আছে, আবার মনের ভিতর হালকা ভয়ও। এমনই তার কাণ্ড। উর্ষির এই আচরণ দেখে শ্রেয়সী নিজেও চোখে মুখে উৎসাহ নিয়ে সবটা উপভোগ করছিল। হঠাৎ সে ডেকে ওঠে, শুনুন, ওমরান ফিরে তাকাতেই সে বলে, আমরা জয়েন করি একটাতে, তেমন কিচ্ছু হবে না। স্পিড কমিয়ে দিতে বলবেন। নেক্সট রাইডে যাই। কণ্ঠে স্পষ্ট আগ্রহ। মেয়েকে নিয়ে চড়তে চায় সে। আশেপাশে আরও অনেক মাকেই বাচ্চা কোলে রাইডে উঠতে দেখা যাচ্ছে। ওমরান প্রথমে কোনো উত্তর দিলেন না। কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে কোনো রাইডটা নিরাপদ হবে তা যাচাই করলেন। তারপর উর্ষিকে মায়ের কোলে দিয়ে সেখানে দাঁড়াতে বলে নিজে একপাশে চলে গেলেন। কয়েক মিনিট পর ফিরে আসলে শ্রেয়সী আবার বলল, কি হলো, চড়বো না আমরা? ও দেখুন কত লাফাচ্ছে। একটা রাউন্ডে যাই না প্লিজ, স্পিড কমাতে বলবেন। উর্ষি তখন মায়ের কোলে বসে অন্যদের রাইড দেখে আনন্দে লাফাচ্ছে। ওমরান এবার বললেন, হ্যাঁ, দাঁড়াও, মেরি গো রাইডে যাবে। এই রাউন্ডটা শেষ হোক। কথা বলতে বলতে দুজনকে নিয়ে ওদিকেই এগিয়ে গেলেন। এর মধ্যেই কাঙ্ক্ষিত রাইডের এক পাক শেষ হলো। সবাই নেমে পড়ল। 4 থেকে 10-11 বছরের বাচ্চারা ছিল, কারো কারো সঙ্গে অভিভাবকও। সব রাইডের গতি সমানভাবেই চলছিল। ওমরান পুরো একটি রাউন্ড রিজার্ভ করে নিয়েছিলেন তখন, যাতে অন্য কেউ না থাকে এবং সর্বনিম্ন গতিতে চালানো যায়। রাইড খালি হতেই
শ্রেয়সী আর উর্ষিকে নিয়ে এগিয়ে গেলেন। শ্রেয়সী সানন্দে ঘোড়ার পিঠের বসার সিটে উঠে বসলো। তারপর স্বামীর কাছ থেকে মেয়েকে হাত বাড়িয়ে নিজের কোলে নিল। মায়ের কোলে বসে উর্ষিও বুঝে গেছে এবার তারা চড়বে। সে মহা খুশি। দুজন ঠিকঠাক বসেছে কিনা নিশ্চিত হয়ে তবেই ওমরান অপারেটরকে রাউন্ড শুরু করার অনুমতি দিলেন। একেবারে নিম্ন গতিতে চলছে। উর্ষি আনন্দে ওখান থেকে হাত নাড়িয়ে আপ্পা পাপা করে বাবাকে ডাকছে। ওদিক থেকে ঘুরে আসার সময় হয়তো সে চড়ছে তা দেখাতে চাইছে পাপাকে। ওমরান হেসে উঠলেন মেয়ের ইঙ্গিতে। আমার আম্মা পাপার কলিজা মামামের সাথে চড়ছে। বাব্বা চড়ো দেখি, পাপার অনেক ভালো লাগছে। আদুরে স্বরে মেয়েকে সাড়া দিতে দিতে ফোন বের করে ছবি তোলেন। মা মেয়ের রাইড ভিডিও করেন। সে মায়ের কোলে আনন্দে লাফাচ্ছে এক প্রকার। রাউন্ড শেষ হলে উর্ষির আগ্রহ দেখে আবার কার রাইডে গেলেন ওমরান সহ। শ্রেয়সীর জোরাজোরিতেই যেতে হলো তাকে। কিন্তু বিপত্তি হলো উর্ষিকে নিয়ে। সে আগেরটা ঠিকমতো উপভোগ করলেও কার রাইডে চড়তে সময় আকস্মাৎ ভয় পেয়ে কেঁদে উঠল। বাবার কাঁধে শক্ত করে পড়ে থাকে শব্দ তুলে কাঁদতে কাঁদতে, যেন কেউ নিয়ে যাচ্ছে তাকে। কি আশ্চর্য, একটু আগেও তো ঠিক ছিল। বাবার সাথে রাইড পেয়ে ন্যাকু হয়ে গেল নাকি? মাঝ রাইডেই নেমে যেতে হয় তাদের। নেমে বাবা মায়ের আরও আদর সোয়াগ নিয়ে তবেই ক্ষান্ত হলো সে। দুপুরের আগ অবধি সময়টা ওখানেই কাটে। তারপর আশেপাশের একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ সেরে নিল। উর্ষির খাবার নিজে বানিয়ে টিফিন করে নিয়ে এসেছিল শ্রেয়সী। তাকে ও সবই খাওয়ায়। জিরিয়ে ফের বের হয় তারা অন্য গন্তব্যের উদ্দেশ্যে। এবার যাবে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায়। আধ ঘন্টার মতো লাগলো পৌঁছাতে। সবার আগে একটা ক্যাফেতে ঢুকে তারা। ওমরানের কয়েকজন পুরনো বন্ধুর সাথে দেখা করে ক্যাফেতে। তারা ট্রেনিংয়ের পুরো সময়টা জুড়ে একসাথে ছিল। এরপর এক একজনের এক এক জায়গায় পোস্টিং হলে আলাদা হয়ে যায়। যারা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আছে তাদের সবার সাথে দেখা হলো। স্ত্রী কন্যাকে পরিচয় করিয়ে দিলেন। ওমরানের বিষয়ে তারা সবটা জানে। তার স্ত্রী নিখোঁজ হওয়া। 1 বছর ধরে এমন মেয়ে নিয়ে তো স্ত্রীকে খোঁজার চেষ্টায়, আবার এসবের পিছনে যারা ছিল তাদের শাস্তি দেওয়ার চেষ্টায়। এসবেতে মগ্ন ছিল সে। তারা উম্মাদের মতো শ্রেয়সীর অনুসন্ধান। দিনরাত এক করে অ্যাক্সিডেন্টের কালপ্রিটের জীবনে ধ্বংস নামাতে মিশনে পড়ে থাকে। সবটা জানে তারা। ওমরানকে অবশেষে তার বউ আর মেয়ে নিয়ে একসাথে দেখে সকলে খুব শান্তি পেল। ওখানে বন্ধুদের সাথে দেখা শেষে ক্যান্টনমেন্ট এরিয়ার নিরিবিলি দিকটাই যায় তারা হাঁটতে। মাঝে মাঝে কয়েকজন চোখে পড়লেও তেমন কোলাহল নেই। শ্রেয়সী আর উর্ষিকে নানান ভঙ্গিতে কতক ছবি তুলে দেওয়া হলো। উর্ষি বাবার কোলে, শ্রেয়সী স্বামীর বাহু ধরে হাঁটতে হাঁটতে ফোনে সেসব ছবি দেখছিল। আর এটা এমন হয়েছে ওটা অমন হয়েছে অভিযোগ করছে স্বামীর কাছে। এক্সকিউজ মি। পাশাপাশি কথা বলতে বলতে হাঁটতে গিয়ে আকস্মাৎ কারো ডাকে থেমে যায় তারা। শ্রেয়সী ফোন হতে নজর সরায়। পাশ ফিরে কয়েকটা মেয়েকে দেখল সে। ওদের মধ্যে যেজন তাদের ডেকেছে তাকে বেশ কৌতূহলী দেখাচ্ছে। আপনি ওমরান তাওসিফ চৌধুরী, আর ইনি আপনার ওয়াইফ শ্রেয়সী নেওয়াজ, তাই না? বেশ আগ্রহ তার চোখে। শ্রেয়সী আর উমরান একে অপরের দিকে তাকালো। তারা কেউ চেনে না মেয়েটিকে। উমরান কপালে ঈষৎ ভাঁজ ফেলে বলেন, ইয়া, আমরা বলছি। তারপর থেমে ফের বলে, আমরা কি কোনোভাবে পরিচিত? নো নো, অ্যাকচুয়ালি আমি আপনাদের চিনি। আই মিন, সেইভাবে পরিচয় নেই আপনাদের সাথে, তবে চিনি। ওরা কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটা নিজেই আবার বলতে থাকে, আসলে আপনার ওয়াইফের, আই মিন ওনার ডেলিভারির দিন ওই হসপিটালে আমার বোনেরও ডেলিভারি ছিল। আমরা আপনাদের দেখেছিলাম পরের দিন। সেইভাবে পরিচয় না হলেও মুখ দেখা চিনতাম আপনাদের। দেন মাস না পেরোতেই আপনাদের অ্যাক্সিডেন্টের নিউজ দেখলাম। উনি তো নিখোঁজ ছিলেন, তাই না? ওনার ছবি দিয়েছিল একটা নিউজে, দেখেই চিনতে পেরেছিলাম বাড়ির সবাই।
এই যে আমার কাছে এখনও আছে ওই ছবিটা। থেমে আবার বলে, ট্রাস্ট মি, আমার বোনের পরিবার সহ আমরা বাড়ির প্রত্যেকে জাস্ট শকে ছিলাম আপনাদের ওই নিউজটা দেখে। আপু তো উনি নিখোঁজ শোনার পর কেমন যেন ট্রমাটাইজড হয়ে পড়েছিল বাচ্চার কথা ভেবে। আজ হঠাৎ এইভাবে আপনাদের দেখা পাবো কল্পনা করতে পারিনি। আমরা সত্যিই খুব ভালো লাগছে আপনাদের একসাথে দেখে। সবসময় ওনার খোঁজ পাওয়া গেছে এমন নিউজ আসে কিনা অপেক্ষায় থাকতাম। কত শত প্রার্থনা করেছি ওনার খবর পাওয়ার, কিন্তু মাসের পর মাস গেলেও কোনো নিউজ দেখলাম না। আর আজ আপনাদের দেখে প্রথমে মনে হচ্ছিল আমি ভুল দেখছি, কিন্তু ওনার সেই একটা ছবি এখনও আমার ফোনে। দেখুন, আবার ছবি দেখে তবে শিওর হলাম যে আসলেই আপনারা। কথাটা বলে ফোনটা এগিয়ে দেখালো। স্ক্রিনে ঝলঝল করছে শ্রেয়সীর একটা হাস্যজ্জ্বল ছবি। পাহাড়ি রাস্তায় খোলা আকাশের নিচে পেছন হয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা ঈষৎ কাত করে মুখে হাসি টেনে ক্যামেরার দিকে তাকানো। মেয়েটার অবাক আর আগ্রহী চিত্তের সব কথা শুনে ছবিটাও দেখলো তারা। উর্শি বাবার কোলে থেকে নতুন মানুষ দেখছে। ওমরান শুনে বলেন, থ্যাঙ্কস আপনাদের দোয়ায় আমাদের রাখার জন্য, আর অচেনা হয়েও শুভাকাঙ্ক্ষী হয়ে থাকার জন্য। মেবি আপনার মতো অচেনা আরও অনেক শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় ওকে ফিরে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটা তেমন বড় নয় যে আপনি ডাকতে হবে, তাও অচেনা মেয়েটির প্রতি ভদ্রতার সূচক সম্বোধন রাখলেন ওমরান। শ্রেয়সীও হেসে ধন্যবাদ জানালো। ও আপনার সেই মেয়ে, তাই না? ওকে কোলে নিতে পারি একবার? মেয়েটার আবদারে শ্রেয়সী উর্শিকে স্বামীর কাছ থেকে নিয়ে তার কোলে দিল, কিন্তু উর্শি বেশিক্ষণ থাকলো না অপরিচিত এক আন্টির কোলে। তার চুল ধরে টেনে কান্না তুলবে তার আগেই নিয়ে নিল শ্রেয়সী। মেয়েটা হেসে উঠে উর্শির কাণ্ডে, ফের বলে, আপনাদের সাথে একটা ছবি তুলতে পারি? আমি বাড়ির সবাইকে দেখাতে চাই আপনাদের। জাস্ট ওয়ান পিকচার প্লিজ। মেয়েটার অনুরোধ কণ্ঠে তারা মানা করল না। তাদের তিনজনের সাথে একটা সেলফি নিল সে। তারপর অল্প সৌজন্য কথা সেরে বিদায় নেয়। ওমরানও উর্শিকে কোলে নিয়ে শ্রেয়সীর পাশাপাশি হাঁটতে থাকে। উর্শি বাবা করে অহেতুক শব্দ তুলে চারদিকটা দেখছে। দুই একটা ফাঁকে উঠতে দেখা গেলে তার খুশিরও অনন্ত থাকে না। হাতে আঙ্গুল দেখিয়ে নিজেই দেখে, আবার হেসে ওঠে। তার পায়ের ছোট জুতোগুলো লুজ হয়ে গেছে দেখে ওমরান তা ঠিক করে দিলেন। কিন্তু আকস্মাৎ খেয়াল হলো শ্রেয়সী কেমন চুপচাপ হয়ে আছে। চেহারা দেখে কেমন থমথমে লাগছে। ওমরান কিছু জিজ্ঞেস করবে তার আগে শ্রেয়সী নিজেই বলে, মেয়ে মানুষ দেখলে বেশি মিষ্টি করে কথা বলতে ইচ্ছে করে, তাই না? মানে কি বলছো? কপাল ভাঁজ পেলে জানতে চাই সে। বুঝতে পারছে না কথার মানে মেয়েটার সাথে এত গুছিয়ে সুন্দর করে কথা বলার কি দরকার ছিল? পাশের মেয়েগুলো কোলে উষশ্রীকে পাশে আমাকে দেখেও কেমন করে আপনার দিকে তাকিয়েছিল, দেখেননি? আপনি চুপ থেকে ওর সব সাথে কথাগুলো আমি বললে কি বিশেষ ক্ষতি হয়ে যেত? থমথমে কণ্ঠ তার। ওমরান হতবম্বই হলো বটে। সে তো শুধু ওই মেয়েটাকেই খেয়াল করেছে যার সাথে কথা হয়েছে। পাশে আরও মেয়ে যে ছিল চোখেই পড়েনি তেমন। অন্য কেউ ছিল শুনি কারা দেখতে পিছনে মাথা কাত করে তাকাতে চাইবে তার আগে শ্রেয়সী বলে, আবার ওইদিকে ফিরেছেন কেন? আশ্চর্য! কানের কাছে ধমক কণ্ঠে আকস্মাৎ চমকিত হয়ে ফিরে এসে এখনো সবটা বুঝে উঠতে পারছে না কি থেকে কি কারণে এত রাগছে মেয়েটা। মেয়েগুলো এমনিতেই চোখ বের হয়ে যাচ্ছে আপনাকে দেখে দেখতে, আবার এই লোক পেছন পেছন ফিরে তাকিয়ে সিগন্যাল দিচ্ছে। শ্রেয়সীর নিজেরও চমকিত নয়ন ওদিকে ফিরতে চাইছে, আবার অবাক হবে না ওমরান ওকে এত হাইপার হয়ে যেতে দেখে বলেন, আচ্ছা রিল্যাক্স, আমি জাস্ট আরও কেউ ছিল শুনে কৌতূহল থেকে দেখছিলাম, নাথিং এলস। শ্রেয়সী অল্প বিরক্তি আর নারাজগি ধরে রেখে চোখ ফিরিয়ে সামনে তাকায়। তা দেখে ওমরান ফের বলেন, আরে বলছি তো,
এত কিছু খেয়াল করিনি আমি, না হয় কোনো কথা বলতাম না। আর ওরা দেখলেও বা কি, আমাকে যেমন দেখছে তেমন কলেরটা আর পাশেরটাও নিশ্চয় দেখেছে। সো রিল্যাক্স, দে আর নোবডি। তাও চুপ থাকলো শ্রেয়সী, নীরবে কদম ফেলতে থাকে। চারদিকে মানুষজন নেই তেমন, দুই একটা ছেলে আর অল্প দূরে ওই মেয়েগুলোই আছে, ছবি তুলছে, কখনো বা এদিকে তাকাচ্ছি। তা শ্রেয়সী জানে। ওমরান ওকে নিশ্চুপ দেখে মুড এখনো খারাপ নাকি বোঝার চেষ্টা করছিল। এর মধ্যে শ্রেয়সীর আনমনা কণ্ঠ কানে আসে। আচ্ছা, আমরা যদি আর খুঁজে না পেতাম? আকস্মাৎ ওমরানের চেহারার ভাবভঙ্গি বদলাতে দেখা গেল। এইসব ভাবছো কেন হঠাৎ? না এমনি, আমায় যদি আর খুঁজে না পেতেন তাহলে কি হতো? উষশ্রী আমার ছাড়া বড় হয়ে যেত, আমার চেহারাটাও মনে থাকতো না ওর, তাই না? থেমে আবার বলে, তারপর বড় হয়ে অন্যদের মায়ের ভালোবাসা পেতে দেখলেও খুব কষ্ট পেত। আচ্ছা, আপনি কি ওর জন্য সৎমা এনে দিতেন মেজর? ওমরানকে জবাব দেওয়ার সময় না দিয়ে নিজেই আবার বলে, 1 বছর নানা কারণে অপেক্ষা করেছেন, কিন্তু আরও কয়েক বছর কেটে গেলে কি আবার বিয়ে করে নিতেন না? আপনারাও তো বউয়ের দরকার পড়তো, কিংবা উষশ্রীর জন্য মা দরকার ভেবে হলেও বিয়ে করে নিতেন, তাই না? তারপর নতুন সংসার, নতুন পরিবার। আহা! আনমনে নানান কিছু বললেও শেষ কথাটা আর সমাপ্ত করতে পারল না সে। নরম ওষ্ঠা ধরে কারো দাঁতের কামড়ে চিনচিনে ব্যথায় থেমে যেতে হয়। নোনতা স্বাদ পাচ্ছে মুখে, দাঁতে কামড়ে রক্ত বের করে দিয়েছি। শ্রেয়সী হাতের আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে ব্যথাতুর নয়নের সম্মুখের স্বামী পানে তাকায়। আশ্চর্য, কিভাবে কামড়ে দিল হঠাৎ? বাবা মেয়ে দুটোই তার খুব কাছাকাছি। ঐশী এমন দৃশ্যে মজা পেয়েছে। খিলখিলিয়ে হেসে উঠল সে। শ্রেয়সী মেয়ের থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায়। ওই মেয়েগুলো তো দেখছেই, সাথে ততক্ষণে দূরের ওই কয়েকটা ছেলেও এদিকে চলে এসেছিল। ওরাও দেখে নিয়েছে। কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সে অল্প লাজে নজর সরিয়ে সামনে তাকায়, নাক ফুলিয়ে বলে, কি করলেন এটা? সবাই কি ভাবছে? আর আমি কত ব্যথা পেলাম, পাগল হয়ে গেছেন। উমরান গাম্ভীর্য ধরে রেখে রাগী দৃষ্টিতে ওকেই দেখছিল। ওর প্রশ্নের জবাবে দাঁতে দাঁত চেপে বলে, বেশ করেছি, আবার দেব। বলতে না বলতে বা হাতে তার গালটা ধরে ঈষৎ উপরে তুলে নিয়ে ফের কামড় বসায়। ঐশী নিজেও বাবার সাথে সাথে মায়ের দিকে হেলে যাচ্ছিল। সে আবার এমন হওয়ায় খুশিতে অল্প তালি দিয়ে ওঠে। তোমাকে খুঁজে না পেলে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষা করতাম। আজ দিলাম এই প্রশ্নের জবাব। সামনে থেকে যেন এই প্রশ্ন আর যা যা অগ্রিম চিন্তা করলে ওইসব মাথায় না আনা হয়, বুঝেছ? শ্রেয়সী বুঝলো তার স্বামী রেগে গেছে, কিন্তু আশেপাশের ছেলে মেয়েগুলোর এমন পরিস্থিতিতে পড়ায় তার লজ্জায় কোথাও লুকিয়ে যেতে ইচ্ছে করছে। সে ওমরানের বুকেই মুখ গুজে খানিকটা কাছে এসে বাহু ধরে মিনমিনিয়ে বলে, আচ্ছা আর বলবো না, এখন এই জায়গা থেকে যাই প্লিজ। ওরা কিভাবে দেখছে? এখন সময়টা বিকেল। তারা ক্যান্টনমেন্ট এরিয়া থেকে বের হয়ে টাইগার পাস রাউন্ড রোড বেয়ে সোজা জামাল খান চলে এসেছে। সেখান থেকে চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ফুলের বাজার। এটা মূলত পাইকারি বাজার। ছোট বড় মিলে মোট ৬২টি দোকান আছে ওই বাজারে একাধারে। ফুল প্রেমী শ্রেয়সীকে এই ফুলের হাট দেখানোর চেয়ে অন্য কিছু দেখানোতে বেশি আনন্দ দেবে বলে মনে হয় না ওমরানের। তাই নিয়ে চলে এলো এখানটায়। সরাসরি রাস্তার পাশে ছোট বড় দোকানগুলো আছে প্রায় শতাব্দী ধরে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুল হাট। দুই পাশে গুচ্ছ গুচ্ছ ছোট বড় দোকানগুলোতে ফুলের বাহারি রঙের সমুদ্র। জুঁই, চম্পা, সূর্যমুখী, রজনীগন্ধা, মালতী, চামেলি, আর্কিড, গোলাপ, জবা, লিলি, পলাশ, গাঁদা কোনোটাই বাদ নেই। দোকানগুলো সব সাজানো, ছোট কাঠের বা টিনের ঘর। ফুলগুলো টাঙানো, সাজানো, ঝোলানো কিংবা ঝুড়ি ভরে দোকানের সামনে রাখা।
হাওয়ার সঙ্গে সুবাস ছড়াচ্ছে চারপাশে। শ্রেয়সী হতবাক এই দৃশ্য দেখে। সে জানতো না এমন কোনো ফুলের রাজ্য আসলে আছে এই শহরে। মেয়েকে কোলে নিয়ে হেঁটে হেঁটে দেখছে সে সবটা। কখনো ঝুলিয়ে রাখা ফুলগুলো ছুঁয়ে দেয়, ইস এত সুন্দর চারপাশটা। বাজারের মাঝের এই রাস্তা বেয়ে কয়েকটা সাইকেল আর ভ্যান যাচ্ছে, যেগুলোতে পিছনে গুচ্ছ গুচ্ছ করে অনেকগুলো ফুল আর ফুলে বুকি নেওয়া। কি যে সুন্দর সে দৃশ্য। স্বপ্ন স্বপ্ন লাগছে তার। ঘুরে ফিরে হতবাক নেত্রে দেখে সে সবটা। উর্ষি নিজেও মায়ের চেয়ে কম বিস্মিত নয় কোনো অংশে। ওমরান পকেটে হাত গুজে তাদের পিছন পিছন হাঁটছে। বিকেল হয়ে আসায় ঠান্ডা লাগছে। পিছন থেকে শ্রেয়সী দুপাশে হাত বাড়িয়ে কোলে থাকা কন্যার মাথার টুপি ঠিকঠাক করে দিল সে। একটা দোকানের সামনে দাঁড়িয়েছে তখন তারা। শ্রেয়সী ফুলগুলো ছুঁয়ে দেখে বলে, আপনাকে ধন্যবাদ। আমি এমন জায়গায় আসলে আছে জানতাম না, ভীষণ ভালো লেগেছে। উৎফুল্ল আর চমৎকৃত কণ্ঠ তার ফের যুক্ত করে, এত সুন্দর চারপাশটা, ইস ঘ্রাণটা শুকে দেখুন একবার। বলে সে নিজেই চোখ বন্ধ করে চারপাশ থেকে শ্বাস টেনে ঘ্রাণটা শুষে নিল। আকস্মাৎ কারু ব্যথাতুর কণ্ঠে শ্রেয়সী চোখ খুলে আতঙ্কিত হয়ে পিছন ফেরে। সাথে সাথে ঘাবড়ে গেল সে। ওমরান একটা লোকের সাথে দস্তাদস্তি করছে। লোকটার হাতে ছুরি। তাদের খুব কাছেই। ওমরান দস্তাদস্তি করে ধাক্কা দিয়ে লোকটাকে তাদের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেল। শ্রেয়সী বুঝল তাদের উদ্দেশ্যে খারাপ মতলবে ছুরি ব্যবহার করতে চেয়েছে লোকটা। হৃদয়টা কেঁপে উঠল তার। কমর থেকে নিয়ে উর্ষিকে বুকে লাগিয়ে নিল সে। চারপাশ থেকে লোক জড়ো হচ্ছে। লোকটার সাথে ওমরানের ভীষণ হাতাহাতি চলছে। শ্রেয়সী আতঙ্কে একটু কাছে এগিয়ে আসে, চিল্লিয়ে বলে, মেজর কি করছেন? লেগে যাবে, দূরে সরে যান প্লিজ, আপনার লেগে যাবে। ব্যাকুল কণ্ঠ তার। ছুরি দেখে খারাপ আশঙ্কায় বুক কাঁপছে। আশপাশটাতেও হইচই পড়ে গেছে ততক্ষণে। ওমরান শ্রেয়সীর কথা কর্ণপাত করলেন না। হাতাহাতির এক পর্যায়ে কায়দা করে ছুরিটা নিয়ে নিল সে। কেউ কেউ বুঝেছে ছুরি হাতে লোকটা হামলা করতে এসেছিল তাদের উপর। পুলিশে খবর দিয়ে দিল। ছুরিটা পাশের এক লোককে দিয়ে গায়ের জ্যাকেটটা খুলে শ্রেয়সীকে দিয়ে দেন ওমরান। তারপর বেধড়ক মার শুরু করলেন। 26 থেকে 27 বয়সী কোনো যুবক, দেখতে সন্ত্রাসীদের মতো। চোখগুলোই তার প্রমাণ। গায়ের রং শ্যামকালো, খয়েরি রঙা শার্টের উপর একটা পুরনো ধরনের শীতের লম্বা জ্যাকেট পরা। তখন শ্রেয়সীর কথা বলার মাঝেই হাঁটতে হাঁটতে তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে ছুরি চালিয়ে দিতে চেয়েছিল। ওমরান মারতে মারতে আধমরা করে ফেলেছেন। কানের কাছে ঘুষি দিতে দিতে বলেন, কে পাঠিয়েছে বলো বাস্টার্ড? জীবিত ফিরতে পারবি না আজ এখান থেকে। বল কে পাঠিয়েছে? লোকটা মুখ খুলল না। ওমরানকেও পাল্টা আঘাত করতে চাইছে, কিন্তু মার খেয়ে প্রায় আধমরা সে। কান দিয়ে রক্ত বেরোচ্ছে। কুত্তার বাচ্চা, এত সহজে কাজ সেরে ভেগে যাবি ভেবেছিস? আজ ওদের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হলে এখানে জ্যান্ত কবর দিতাম তোকে। শুয়োর কোথাকার! বল কে পাঠিয়েছে? নাক কানের দিকটা আর বুকে অনবরত আক্রমণে চোখ বন্ধ হয়ে আসছে লোকটার। তাও ছাড়াছাড়ির নাম নেই ওমরানের। মেজর ছেড়ে দিন না, লেগে যাবে আপনার। চলে যাই আমরা মেজর। শ্রেয়সী ক্রমাগত চিৎকার করে চলেছে। ফিরে আসতে বলছে স্বামীকে। উর্ষি বুঝতে পারছে না কিছু। এত চিৎকার চেঁচামেচি আর কোলাহল সেও ভয় পাচ্ছে। কয়েকজন ওমরানকে থামতে বলে, কিন্তু ওমরান থামছে না। সারাতে এসে নিজেরাই আহত হয়ে দূরে সরে গেল। ততক্ষণে পুলিশ চলে এসেছে। শ্রেয়সী পুলিশ দেখে আতঙ্কে ফের চিৎকার করে উঠল, মেজর ছেড়ে দিন প্লিজ, পুলিশ আসছে। পুলিশগুলো কাছে এসে ছাড়াতে চাইবে, তার আগেই ওমরান পকেট থেকে একটা কার্ড বের করে দেখিয়ে ফের মারতে শুরু করলো। শ্রেয়সী বোধ হয় তার স্বামীর পেশা ভুলে গেছিল। এক মুহূর্ত আতঙ্কে ছেয়ে গেছিল বুকটা। পুলিশগুলো মানুষজন দূরে সরিয়ে দেয় কিছুটা। বাস্টার্ড, আমার বউ বাচ্চাকে মারবি তুই? ওদের মারবি? কুত্তার বাচ্চা,
গোষ্ঠী শুদ্ধে হাইকোর্ট ঘুরিয়ে আনবো বাস্টার্ড কোথাকার। মারতে মারতে কথাগুলো বলে সে। শেষে পুলিশদের অনুরোধে আধমরা করে ছেড়ে দিল। কলার ঠেলে এক অফিসারের দিকে ছুঁড়ে বলে, আজ রাতের মধ্যে কে পাঠিয়েছে জবানবন্দি নেবেন। বাইরে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ যেন না হয়, কোনো জামিন হবে না, আর না কারোর সাথে দেখা করবে যতক্ষণ না কে পাঠিয়েছে বলছে। ঠান্ডার মধ্যেও ঘেমে নিয়ে একা সে। শার্টের হাতা গোটানো, মারপিট করে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমরা সর্বাত্মক চেষ্টায় থাকবো স্যার, আপনি টেনশন নেবেন না ম্যাম। আর আপনার সন্তানকে দেখুন, আমরা এর বিষয়টা হ্যান্ডেল করছি। পুলিশগুলো কথাটা বলে লোকটাকে জিপে তোলে। হামলা ছুরিটাও নিয়ে নিল অন্য লোকটার কাছ থেকে। চারদিকে তখনও কৌতূহলী মানুষদের ভিড়। ওমরান এতক্ষণে ফিরে তাকালেন স্ত্রী সন্তানের দিকে। আতঙ্কে চোখ দিয়ে অশ্রুকণা ঝরছে শ্রেয়সীর। বুকে মিউ অস্থির হয়ে উঠেছে। সে কাছে আসে। উর্ষি সমেত শ্রেয়সীকে বুকে টেনে নিলেন। কেঁদে উঠল শ্রেয়সী। লোকটা আমাদের মারতে এসেছিল, আমরা কি করেছি? ক্রন্দন স্বর তার। ওমরান তার মাথায় হাত বুলিয়ে দেন। দুজনের মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, কিচ্ছু হয়নি, ইটস নাথিং। আমি আছি না, ডোন্ট প্যানিক সোনা, ইটস নাথিং। কিন্তু লোকটা আমাদের মারতে চাইছিল কেন? আমরা কি ক্ষতি করেছি? ছাড়। তার প্রশ্নের জবাব দিলেন না ওমরান। পাশের দোকানদার পানি এনে দিল। ওমরান বোতল খুলে শ্রেয়সীকে খাইয়ে দিলেন আগে। নিজেও কয়েক ঢোক পান করেন। আতঙ্কে মিয়ে যাওয়া কন্যাকে কোলে নিয়ে শ্রেয়সীকেও অন্য হাতে আগলে নিয়ে আস্তে ধীরে ভিড় থেকে বের হয়ে আসেন। উর্ষি বাবার কাঁধে পড়েছিল ভয়ে। ওখানে ঘুমিয়ে পড়েছে সে। গাড়িতে তারা উঠেছে মাত্র। ততক্ষণে প্রায় সন্ধ্যা। গায়ে জড়ানোর জন্য যে চাদরটা ব্যাগে নিয়েছিল ওটা দিয়ে উর্ষিকে ভালো করে ঢেকে ঢুকে দিয়ে কোলে নিয়ে বসেছে শ্রেয়সী। ওমরান দুটো পানের বোতল কিনে একটা গাড়ির দরজা খুলে ডেস্কে রাখে, আরেকটা খুলে বাইরে হাত মুখ ধুয়ে নিল। টিস্যু পেপারে সব মুছিয়ে নিয়ে ড্রাইভিংয়ে বসলো। সময় দেখতে ফোনের স্ক্রিন অন করতে অসংখ্য ফোন কল ভেসে ওঠে। কর্নেল কিবরিয়া, অর্ণব সওদাগর, বাড়ির অন্যান্যদের কল, আবার লন্ডন থেকে তার বাবা বোনের কলও দেখা যাচ্ছে। কতক বন্ধুদেরও কল আছে দেখলো। কপালে ভাঁজ পড়ল তার। কার বিপদ হলো আবার? কাকে আগে ব্যাগ দিবে ভাবতে ভাবতে ফের কল এলো বোনের। সে ওটাই রিসিভ করে। হ্যাঁ বল, এত কল দিচ্ছিস কেন? কোনো সমস্যা? আমার সমস্যা মানে? তোরা ঠিক আছিস? কারো লাগেনি তো? উষসী, শ্রেয়সী ওরা ঠিক আছে? ওমরানের কপালে ভাঁজ পড়ে। সিট বেল্ট লাগাতে লাগাতে বলেন, হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কারো লাগেনি। কিন্তু তুই জানলি কি করে হামলা হয়েছে? কি বলছিস? লাইভ দেখালো সোশ্যাল মিডিয়ায়, হট টপিক হয়ে আছে ফিডে, নেটে ঢুকে দেখ। শ্রেয়সী সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ক্লান্ত লাগছে হয়তো। তার দিকে এক নজর তাকিয়ে ওমরান বলে, আচ্ছা, আমি দেখছি। বাবা মাকে বলে দিস আমরা ঠিক আছি, কারো কিছু হয়নি। আরও ফোন আসছে সবার। এখন রাখি, বাড়িও ফিরতে হবে। ফোন কেটে দিল। কাউকে কল দেওয়ার আগে নেটেই ঢুকে দেখলো। তাদের ধস্তাধস্তি শুরু থেকে ওখান থেকে চলে আসার পুরো সময়টা লাইভ দেখিয়েছে কেউ। স্ত্রী আর কন্যার উপর ছুরি চালানোর চেষ্টা করায় আত্মায়ীকে বেধড়ক পেটাচ্ছে স্বামী। জানা গেছে স্বামী পেশায় একজন মেজর পদের সামরিক সদস্য ওমরান তাওসিফ চৌধুরী। আরেকটা শিরোনাম, বউ বাচ্চার উপর হামলা চেষ্টা করায় আত্মায়ীকে ঘটনাস্থলে পিটিয়ে আধমরা করলেন স্বামী। আবার অনেকে ছবি তুলেছে। চারদিকে ফুল আর মানুষের কোলাহলের মাঝে শ্রেয়সী আর উর্ষিকে বুকে নিয়ে মাথায় চুমু খাওয়ার দৃশ্য, পানি খাওয়ানোর দৃশ্য কেউ ফ্রেমবন্দি করেছে। সেসব অনেকে নানা রকম পূর্ণতার ক্যাপশন লিখে স্ট্যাটাস দিচ্ছে। ওমরান বিস্মিতই হলেন। এসব কবে করলো? আর কোন ফাঁকে? আশ্চর্য। সুদূর লন্ডন খবর পাঠিয়ে দিল। ঘটনা শেষ হতে না হতেই এখন জনে জনে সবার ফোনে কৈফিয়ত দাও। বিরক্তই হলেন।
তবে লাইভে সব যখন দেখিয়েছে, তারা যে সুস্থভাবে ওখান থেকে ফিরে এসেছে তাও নিশ্চয়ই সবাই দেখেছে। কথাটা ভেবে ফোনটা বন্ধ করে রেখে দিলেন। সিটে মাথা ফেলে মেয়েকে বুকে নিয়ে থাকা শ্রেয়সীর কাছে এসে গালে হাত রাখলেন। শ্রেয়সী, শুনতে পাচ্ছ সোনা? উফ, শব্দে সাড়া দিল সে। উমরান গালে হাত বুলিয়ে বলেন, খিদে পেয়েছে তোমার? কিছু নিয়ে আসবো নাকি বাড়ি গিয়ে খাবে? বাড়ি গিয়ে খাবো, মাথা ব্যথা করছে, তাড়াতাড়ি চলুন প্লিজ। চোখ বন্ধ রেখে বলে সে। উমরান সামনে আসা চুলগুলো ঠিক করে দিয়ে তার কপালে ঠোঁটে শুয়ে সরে আসেন। সাইড মিররে চোখ বুলিয়ে গাড়ি স্টার্ট দিলেন। বিল্ডিংটি দেওয়ান বাজারের আবাসিক 2-6 নম্বর গলিতে। শহরের এমন কোনায় কোনায় থাকা একই ধরনের অলিগলিগুলো দেখলে বিচক্ষণরাও অনেক সময় তাদের গন্তব্য ঠিক কোনো গলিতে তা গুলিয়ে ফেলে। রিক্সা ছাড়া অন্য কোনো গাড়ি বা প্রাইভেট কার নিয়ে গেলে পাশ দিয়ে আর গাড়ি চলতে পারে না গলিগুলোতে। খুব গা ঘেঁষে যায় গাড়িগুলো। এতে ছোটোখাটো যে কোনো সংঘর্ষে গাড়ির ক্ষতি হতে পারে। উমরান এমনই একটা গলি বেয়ে বেয়ে গাড়িটা নিয়ে থামে কাঙ্ক্ষিত বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের সামনে একপাশে গাড়িটা রেখে ঢুকে পড়ে গেটে। গন্তব্য 4 তলা। উঠে বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিল। গায়ে মোটামুটি পুরনো ধাঁচের একটা শাড়ি, চোখের নিচে অল্প কালি, নিম্ন মধ্যবিত্তের মতো ভাব দিচ্ছে বাহিক রূপটা। অথচ মাসখানেক আগেও সামান্য পানির গ্লাসটাও এগিয়ে দেওয়ার জন্য কাজের লোক বরাদ্দ ছিল নিজেদের আলিশান বাড়িতে। এখন সেসবের কিছুই আর লক্ষ্য করা যাচ্ছে না। ভালো আছেন মিসেস সুলেমান? ওমরানের উপস্থিতিতে চমকিত মাঝবয়সী ধারালো চেহারার মহিলাটি নিজেকে সামলে বিরক্তি সহ অল্প ক্ষোভ নিয়ে তার প্রশ্নের জবাব দেয়। জি, বেশ আছি। আপনি হঠাৎ এখানে কেন অফিসার? কি চাই? ঢুকতে দেবেন না? বাইরে রেখেই অতিথির সাথে আলাপ সারবেন? সামান্য ভ্রু চাই কথাখানা বলে, অথচ কণ্ঠে নিপুণ ভদ্রতা ওমরানের। মহিলা না চাইতেও ওমরানকে ঢুকতে দিল। সে ঢুকে একবার ফ্ল্যাটের ভিতরটায় চোখ বোলায়। তেমন কিছুই নেই। বসার ঘরে ছোটোখাটো সোফা, আবার একপাশে শোয়ার খাট। ভিতরে এর বাইরে একটাই রুম শুধু, আর কিচেন। রুমগুলো তেমন বড় না। মিসেস সুলেমানের তো এই ছোটোখাটো বাড়িতে থাকতে বেশ কষ্ট বয়ে যাচ্ছে আই থিঙ্ক। এই কষ্টের ভার বইতে গিয়ে মেয়ের দিকে তেমন নজর দিতে পারছেন না বোধহয়। চারদিকটায় চোখ বুলিয়ে কথাগুলো বলতে বলতে মুখে বিরক্তি আর কৌতূহল নিয়ে তার দিকে চেয়ে থাকা সাবেক কর্নেল সোলেমানের স্ত্রী রাবিয়ার দিকে তাকান। তারপর ফের জিজ্ঞেস করেন, তাই কি? যা বলতে চাইছেন সোজাসুজি বলুন। ওমরান হাসেন। মহিলার তার প্রতি বিরক্তি আর ক্ষোভের পরিমাণ বোঝে। মাথা নেড়ে ঠোঁট চেপে বলেন, জি জি, অবশ্যই সোজাসুজি বলতে হবে। সাবেক কর্নেল সুলেমান সাহেবের স্ত্রীর আবার ধৈর্য কম, যাকে বলে শর্ট টেম্পার, একদম স্বামী সন্তানের মতো, তাই না? মহিলাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ওমরান ফের বলে, না না, সে ঠিকই আছে। আপনাকে মানায় অধৈর্যপনা, বাচ্চামো, অবুঝপনা, এইসবে আপনাকে বেশ মানায়। বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে বুদ্ধি লোপ পাবে, বাচ্চামো স্বভাব আসবে, অবুঝপনা বাড়বে। নিজেদের কিসে ভালো কিসে ক্ষতি সেই বোধ হারাবেন। খুব স্বাভাবিক এসব, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সাবেক কর্নেল সোলেমানের স্ত্রী রাবিয়া সরু চোখে ওমরানকেই দেখছিল। মূল কথাই এসেছে বুঝে না চাইতেও আরও মনোযোগ নিবেশ করেন। ওমরান তা বুঝে হাসলেন, তবে সময় ব্যয় না করে বলেন, সমস্যা হচ্ছে আপনার মেয়ে। সে এখনো ওই বয়সে যায়নি যেমন বাচ্চামো কাণ্ড তাকে মানাবে। নিজের ভালো বোঝার মতো সঠিক বয়সেই আছে সে, তাও এমন বাচ্চামো, এইসব তো শোভা পায় না। রাবিয়ার কপাল কুঞ্চিত হলো মেয়ের কথা তোলায়। রিশা কি করেছে? জি, আপনার মেয়ের নামেই বিচার নিয়ে এসেছি। বলছি অধৈর্য হবেন না। চোখে মুখে বয়সের ছাপ এলেও আদতে আপনি অধৈর্য হয়ে উঠলে বয়সের সাথে সাথে এসব স্বাভাবিক ভেবে সামনের জন মানিয়ে নেবে, সেই বয়সে যাননি। সো আপনার মেয়ে রিশান বে, সে কোথায়
তাকে ডাকুন। রাবিয়া বিরক্তিতে চোখ কুঁচকে নিল। বয়স নিয়ে খোঁচামূলক কথায় সে সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ হিসেবে তেমনই ফ্যাশন কনসাস ছিল। বয়স লুকাতে পার্লারে আসা যাওয়া ছিল নিত্য ব্যাপার। আর আজ এই পরিণতি সেসবেরই খোঁচা দেবে যে কেউ, স্বাভাবিক। কিন্তু মেয়েকে নিয়ে শেষ কথাটা শুনে রক্ত গরম হয়ে এলো। হোল্ড ইউর টাং অফিসার। একা পেয়ে যা ইচ্ছে বলে বেড়াতে পারেন না। অভদ্র ব্যবহার করেছেন আপনি। তাই? আর আপনার মেয়ে যাকে তাকে বিছানায় আসার প্রস্তাব দিলে সেটা খুব ফেয়ার, তাই না? সে যে কারোর সাথে শুয়ে পড়তে চাইবে আর কেউ তাকে স্লার্ট ডাকতে পারবে না, তাই কি? রিশা কি করেছে সেটা বলুন। ও বাড়িতে নেই। দাঁতে দাঁত চেপে বলে রাভিয়া। তার প্রতি উত্তরে ওমরান এবার কিছুটা শান্ত মেজাজে গাম্ভীর্য আটলেন চেহারায়। একে তো স্বামী সন্তান ছাড়া অভিভাবকহীন হয়ে আছেন, তার উপর সব প্রপার্টি হারিয়ে প্রায় পথে নেমে এসেছেন। আপনারা মা মেয়ে, বাবা ছেলের কীর্তি জানার পর নিকটাত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এখন অন্তত ঠিক পথে আসুন। দেখার মতো কেউ নেই আপনাদের। মেয়েকেও সঠিক পরামর্শ দিয়ে বাকি জীবন শান্তিতে নির্ভেজালে কাটান। আপনার ওই উগ্র মেয়েকে বলবেন তাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিতে এসেছিলাম, আমার পরিবারের দিকে যেন হাত না বাড়ায়। আপনার স্বামী সন্তান চেষ্টা করে দেখেছিল, আর তার পরিণতি তো চোখের সামনেই। নিজেরা খেতে পারছেন না, এমন সময় আমার পেছনে প্রতিশোধপরায়ণ হয়ে ভাড়া গুন্ডা লাগিয়ে লাভ আছে? ওইসব চুনোপুটির হামলা আমি বা আমার পরিবারের কিছু করতে পারবে না। তাকে বলে দেবেন প্রথমবারের মতো আপনাদের অসহায় গরিব দোস্ত আর অবুঝ ভেবে ছেড়ে দিলেও ফার্দার এমন কাজ রিপিট করলে আর ছেড়ে দেব না। সোজা বাবা ভাইয়ের সাথে 14 শিকের পেছনে পাঠাবো। তাই বুঝে শুনে থাকবেন মেয়েকে নিয়ে। আসছি। কথাটা বলেই বেরিয়ে আসে। বিল্ডিংটা শহরে হলেও তেমন একটা সুবিধার নয়, পুরনো ধাঁচের। তাই লিফটও নেই, সিঁড়ি বেয়েই নামতে হচ্ছে। ফোনে নোটিফিকেশন আসায় মেসেজ চেক করেন। শ্রেয়সী লিস্ট পাঠিয়েছে দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। দুধ, খেজুর, ওয়াটস, মেথি, কালোজিরা, সজিনা পাতা, লাল চাল, চীনাবাদাম, কাঠবাদাম, তিল, কলা, আপেল এসব আছে লিস্টে। কিন্তু এসবের মধ্যে উর্ষি শুধু ওয়াটসই খায়। কলা বা আপেল দিয়ে বানানো ওয়াটস পছন্দ করে সে, তবে বাকিগুলো সচরাচর দরকার পড়ে না। তাই একসাথে এত কিছু দেখে অবাক হলে নয় বটে, তাও যাওয়ার সময় নিয়ে যাবেন ভেবে। আপাতত ফোন পকেটে ঢুকিয়ে রাখতে যাবেন। এমন সময়ে ষষ্ঠ ইন্দ্রিয়ে কিছু একটা অনুভব করে হালকা সরে দাঁড়ালেন। সরে দাঁড়াতে সিঁড়ি ঘরের যেই স্থানে সে দাঁড়িয়েছিল অল্পক্ষণের জন্য ফোন নিয়ে সেখানটায় হাওয়ায় হাত রাখতে দেখা গেল যুবতী একটি মেয়েকে। উমরানের কাঁধে রাখতে গিয়েছিল হাতটা, সরে যাওয়ায় তা সম্ভব হলো না। সে হেসে উঠল। উমরান আকস্মাৎ সরে গেছে বুঝে। ইস, চুপি চুপি এসেছিলাম, ভেবেছিলাম ভয় দেখাবো, তাও বুঝে গেলেন দেখি অফিসার। এত নির্ভুল আন্দাজ কিভাবে লাগান? উমরান তির্যক নয়নে চেয়ে কথাগুলো শুনল। মিসেস সুলেমানও দেখছি আজকাল স্বামী সন্তানদের মতো স্বভাবে আচরণ, নিজের বংশ পরিচয় দেয়। রিশা বুঝলো তার মা তখন সে বাড়িতে নেই বলে মিথ্যা বলেছিল বলে কটাক্ষ করছে উমরান। ওসব দিকে গিয়ে সময় নষ্ট না করি। ভ্রু উঁচিয়ে কথাটা বলে ফের নিজেই বলে, অনেকদিন পর দেখা পেলাম আপনার, ভালো মন্দ জানতে চান, আমিও শুরু করি আলাপ সালাপ। এইসব হাতরামি বারে প্রতিদিন যাদের সাথে শুয়ে পড়ো তাদের সাথে গিয়ে করো, প্রস্টিটিউট কোথাকার। শেষ শব্দ দুটো বিড়বিড় করে বললেও রিশার কানে গেল। তবে ওকে বলতে না দিয়ে উমরান নিজের আবার বলেন, সব কথা তোমার মাকে বলে এসেছি যদিও, তাও গরিব দোস্ত মানুষদের খাতিরে আর একবার রিপিট করাই যায়। শোনো, যে বাচ্চামিগুলো করছো বাপ ভাইয়ের কারণে, অযথা প্রতিশোধপরায়ণ হয়ে ওইসব ছেলে খেলা ছেড়ে ভালো পথে আসো। লাভের লাভ কিছুই হবে না। মাঝখান দিয়ে তুমিও বাপ ভাইয়ের সাথে কারাগারে ঢুকে পড়লে তোমার মাটা বাইরের দুনিয়ায় অসহায় হয়ে পড়বে। তাই এখনও সময় আছে, শুধরে যাও। উপস, ভয় পেয়ে গেলাম যে, ভীষণ ভয় পেয়ে গেলাম। হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। গরিব দোস্ত ভেবে দয়ার খাতিরে এত কিছু করলেন,
একটু বিছানায় এসে গাটাও গরম করে দিন প্লিজ, খুব উপকার হবে। আর আপনাকে কে বলল আমি বাপ ভাইয়ের কারণে প্রতিশোধ পরায়ণ হয়েছি? ওসব তো যেদিন ওদের শুনানির ডেটে কোর্টে গিয়ে আপনাকে দেখলাম সেদিনই দাফন হয়ে গেছে। বরং প্রতিশোধের আগুন এখন অন্য আগুনে রূপ নিয়েছে। একবার আপনাকে পেলে সে আগুন নিভে যাবে, ট্রাস্ট মি। আপনি আপনার ফ্যামিলি কারো দিকে আর চোখ দেব না। জাস্ট একবারের জন্য রাজি হয়ে যান। না হয় লাইফে কিছুদিন পর পর এমন ছোটোখাটো থ্রিল এবার থেকে হার হামেশাই পাবেন, চলতে ফিরতে। তীর্যক নয়নে চেয়ে সব কথা শুনলেন ওমরান। কিছু বোঝার মতো করে মাথা নেড়ে এক কদম এগিয়ে এসে রিশার সামনে নিরাপদ দূরত্বে দাঁড়ালেন। দাঁতের নিচে ঠোঁটের এক পাশ অল্প একটু কামড়ালেন স্বাভাবিক ভঙ্গিতে। মনে হলো কিছু ভাবছে, অদ্ভুত এক আত্মবিশ্বাস চোখে। কিন্তু তাও রিশাকে বিভ্রান্ত করতে তা দেখালেন না বুঝি। অল্প একটু ঠোঁট কামড়ে না বোঝার মতো করে তার দিকে তাকিয়ে বলেন, একটু বেশি সাহস দেখিয়ে কথা বলে ফেললে না রিশা? সাহসের আর কি দেখলেন? আপনি 1 বছর বউ ছাড়া থেকেও একবারের জন্য সুযোগ দিলেন না আমাকে। এর মধ্যে খবর পেলাম সাধনার বউটার খোঁজও পেয়েছেন। ইস, ঘুম হারাম হয়েছিল। এতদিন পর বউ পেয়ে কিভাবে না আদর করেছেন ভেবেই। অথচ আমার মতো একজনের কাছে অফার পেয়েও 1 বছর উপোস থাকলেন। হিগোতে লেগেছে খুব, তাই একটু থ্রিল দিলাম লাইফে। বাই দ্য ওয়ে, এনজয় করেছেন তো? থ্রিল এনজয় না করলেও এতদিন পর বউ পেয়ে শীতের রাতগুলো খুব এনজয় করেছি। ট্রাস্ট মি, যেমনটা ভেবেছ অনেকভাবে আদর করেছি বউকে। 1 বছরের উপোসের পর সামনে মধু পেলে যেমন হয় ঠিক তেমন। কিন্তু আমাকে তুমি এত সুন্দর একটা থ্রিল উপহার দিলে, আর আমি রিটার্ন গিফট করলাম না। এটা কি সুন্দর দেখায় বলো? আমার একটা ক্লাস আছে না? রিশার আত্মবিশ্বাসী চোখে কিছুটা কৌতূহল জাগে। চোখের নৃত্যে বোঝালো কি থ্রিল দেখতে চাই। ওমরান সুন্দর একখান হাসি উপহার দিয়ে বললেন, একটু অপেক্ষা করো, থ্রিলিং একটা উপহারের খবর আপনা আপনি তোমার কাছে চলে আসবে। এত অধৈর্য হলে হয় বোকামে। যার সাথে শুতে চাইছো তার ঝাঁজ সবাই নিতে পারে নাকি? তুমি তোমার ব্যাটমেটদের কাছে যে সুখ পাও, আমার জনের চেহারার দিকে তাকালেও আমি তার চেয়ে 1000 গুণে শুদ্ধ, 1000 গুণ সুখময় এক শান্তি পাই। আর বিছানাতে বলার অপেক্ষা রাখে না, ওই একজনকে পেলেই হয়। রাস্তার মেয়েদের দরকার পড়ে না। আমায় যেভাবে চাইছো সেভাবে না হয় নাই পেলে, আমার দেওয়া থ্রিলের ঝাঁজটা কেমন হয় সেটা হলেও উপভোগ করো তুমি আজ, ওকে? কথাটা বলে আর অপেক্ষা করলেন না, চলে আসলেন ওখান থেকে। তবে রিশা কিছুটা তীর্যক নয়নে চেয়েই দাঁড়িয়ে রইল। তাকে উল্টাপাল্টা বুঝিয়ে বিভ্রান্ত করতে চেয়েছে এতটুকু বুঝলো। না হয় কিসের কি উপহারের কথা বলল। ওমরান ওখান থেকে আস্তে আস্তে কাউকে একটা ভিডিও পাঠিয়ে ওই ভিডিও নিয়ে কিছু একটা করতে বললেন মেসেজে। এরপর আর কিছুই করেননি। রিশা তখন অল্পক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে উমরানকে এত তাড়াতাড়ি যেতে দিল ভেবে আফসোস করছিল। বাসায় ঢুকে বসার ঘরের খাটটাতে গা এলিয়ে মাকে 1 গ্লাস পানি দিতে বলে সে। বেশ কয়েকবার বলে তারপর ভিতরের রুম থেকে এলো, কিন্তু পানি নিয়ে নয়, হাতে ফোন নিয়ে আতঙ্কিত চোখে হতদণ্ড হয়ে এগিয়ে আসছিলেন। রিশা তখন শুয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে কি হয়েছে জিজ্ঞেস করবে, তার আগে তার মা ফোনটা এনে সামনে ধরল। রিশার অসংখ্য ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এই লিস্টে তার নিজের বন্ধু কিংবা ভাইয়ের বন্ধু কোনোটাই বাদ যায়নি। এমনকি বাবার এক বন্ধুর সাথেও অবৈধ সম্পর্ক উপভোগ করেছে সে। ছোট থেকেই উগ্র আর বেপরোয়া রিশা, ভাইয়ের মতো স্বভাব চরিত্র। অসংখ্য ছেলের সাথে উঠা বসা কিংবা শোয়া আছে তার। জীবন বিন্দাস ভাবে উপভোগ করবে, টাকা উড়াবে, যা চাই ভোগ করবে, এটুকুই তার জীবন। তার বাবা ভাই সেনাবাহিনীতে থাকলেও দেশের প্রতি নিবেদিত কোনো মানসিকতা ছিল না কোনো কালে, বরং টাকার খেলোই বোঝে তারা। সেভাবেই সেনাবাহিনীতে থাকলেও তার ফায়দা তুলে নানান অপকর্ম চালিয়ে যায় নিখুঁতভাবে। উমরান তাদের সাথে একই সেনানিবাসে যোগ দেওয়ার পর ওসব ধরতে পেরেছিল। এখানকার কমান্ডে পরিচালিত অন্য মিশনগুলো বারবার ফেল হওয়ার পিছনের হেতু কিংবা ত্রুটিসমূহ নিয়ে স্টাডি করতে গিয়ে। এরপর ভাবনা চিন্তা করি ওদের বিষয়টা গোপনীয়ভাবে অন্যান্য সিনিয়রদের কাছে তুলে ধরে সবটা তাদের উপর সঁপে দিত।
কিন্তু রাউফানের শ্রেয়সীকে নিয়ে ঘটানো ঘটনার পর আকস্মাত মেজাজ খুইয়ে ফেলেছিল। তার উপর ছেলের কীর্তি জেনে সাবেক কর্নেল সুলেমান নিজেই ছেলের জন্য শ্রেয়সী চাইছিল। এ কথা শুনি আর সামলাতে পারেনি নিজেকে কোনোভাবে। সবটা খোলামেলাভাবেই সবার সামনে তুলে ধরে। সুলেমান সাহেবের মতো মানুষ প্রতিশোধ নেবে এ জানা কথা, কিন্তু ওমরান ভেবেছিল পেশাগত দিক দিয়েই আক্রমণ করবে। যদিও পরিবারকেও নিরাপদে রাখত ঝুঁকি না নিয়ে, কিন্তু বেশি নজর পেশাগত দিকেই দিয়েছিল। আর সুলেমান সাহেবও আদতে পেশাগত দিকেই আক্রমণ এনে ওমরানকে বিপদে ফেলতে চেয়েছিল। কিন্তু মাঝখান দিয়ে জেলে থেকে পালিয়ে থাকাকালীন সময়ে রাউফান শুনল শ্রেয়সীর বিয়ে হয়ে গেছে, সাথে সে এখন প্রেগনেন্ট। তারপর বিয়ে হয়েছে তাদের এক্সপোজ করা ওই অফিসারের সাথে। মিশনে যাওয়ার আগে অবশ্য একবার তাকে এই নিয়ে সতর্ক করেছিল, কিন্তু নিহতই চোখে পড়েছে বলে মানবতা থেকে সতর্ক করেছে এমনটাই ছিল তার ভাবনা। কিন্তু তার সাথেই বিয়ে হয়েছে, আবার বাচ্চার মাও হচ্ছে শুনি তখনই সে উগ্র হয়ে ওঠে। বাবার সাথে মিলে প্রতিশোধ নেওয়ার ভাবনা বাদ দিয়ে দেয়, কারণ বাবা চাইছিল অন্যভাবে ওমরানের ক্ষতি করতে। আর সে শ্রেয়সীর বিষয়টা শুনিয়ে মাথা খারাপ হয়ে গেছে রাগে ক্ষোভে, তাই নিজেই লোক লাগিয়ে নানান সুযোগ খুঁজছিল শ্রেয়সীর ক্ষতি করার। অ্যাসিড মেরে কিছু একটা করে দিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পায়নি। শেষে তার লাগিয়ে রাখা লোকগুলো তাদের চট্টগ্রাম যাওয়ার দিন গাড়ির ব্রেক ফেল করার সুযোগ পায়, আর ওটাই ঘন্টা খানিকের মধ্যে নিভিয়ে দিল তার ভিতরের প্রতিশোধের আগুন। কিন্তু এরপর কিছুদিন শান্তিতে পালিয়ে বাঁচতে পারলেও তা আর বেশি দিন স্থায়ী হয়নি। সে ছিল তখন সেন্ট মার্টিন, লাস্ট সময়দের নিয়ে উপভোগ করছিল দ্বীপ ভ্রমণ। ওমরান অনেক খোঁজ অনুসন্ধানের পর ওদের ওখানে থাকার খবর পেয়েছিল, যদিও নিশ্চিত ছিল না। আবার কোনো এক রাজনৈতিক দলের মন্ত্রীর পরিবারের মহিলা সদস্যরা নাকি ওখানে ভ্রমণে যাবে। সেই মহিলাদের নিরাপত্তার দায়িত্বে ছিল তার সহকর্মী বন্ধু মেজর রায়হান। তার নিরাপত্তা টিমের মধ্যেই মিশে গেছিল সে নিজের মিশনের প্রত্যেককে নিয়ে। এটা ঝুঁকিপূর্ণ ছিল। রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যের নিরাপত্তা টিমে নিজেদের ঢুকিয়ে ফেলেছিল অনেক কারসাজি করে। রায়হানকে এসব জানিয়ে উমরানের মিশনে সাহায্য করায় রাজি করতেও কম বেগ পোয়াতে হয়নি। বন্ধু হলেও প্রফেশনে ঝুঁকি নেওয়া সকলের ইথিক্সের সাথে যায় না, কিন্তু ঝুঁকি নিয়ে হলেও তাই করল। তারপর ওখান থেকে রাউফানকে লক্ষ্য করা হলো। সেন্ট মার্টিন থাকতে সে খবর পেয়ে যায় ওমরানদের উপস্থিতির বিষয়ে। চারদিক থেকে নজর রাখা হচ্ছিল। শেষে টেকনাফের জাহাজপুরার একটি নিষিদ্ধ এলাকায় গা ঢাকা দেয় সে। পরবর্তীতে ওখান থেকে ওদের ধরেছিল ওমরান। অবশ্য রাউফানের বাবাকে ছেলের মাধ্যমে পড়ে আটক করে, কিন্তু মূলত এরপরেই রাউফানদের জীবনে ধ্বংস নামে। তাদের দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সরকারের নিলামে ওঠে। আর বাবা ছেলের আটক হওয়ায় সাথে সাথে বাইরে মা মেয়েও ঘর ছাড়া হয়। রিশা বাবা ভাইয়ের শুনানির জন্য যেদিন কোর্টে যায় সেদিনই ওমরানকে ডেকেছিল। এরপর থেকে তার পেছনে লেগেছিল। বারে বারে নানানভাবে বাজে প্রস্তাব দিয়েছে সে, কখনো সরাসরি সামনে এসে, কখনো ফোনে। ওমরান সেসব বারবার অপেক্ষা করে যেত, কিন্তু সেই মেয়েটা হিংসার বশবর্তী হয়ে তার বউ আর মেয়ের উপর হামলা চালাবে ভাবতেও পারেনি। ভেবেছিল নতুন শত্রুর উপদ্রব, কিন্তু কতদিনের ওই লোকটা জবানবন্দি দিয়েছে রিশাই তাকে ভাড়া করেছিল ওদের উপর হামলা চালাতে। রাগে হিতাহিত জ্ঞান খুইয়ে তখনই ওই মেয়ের ভিডিও নেটে ছেড়ে দিতে চেয়েছিল কাউকে দিয়ে। রিশার ওসব ভিডিও জোগাড় করতেও বেশি বেগ পোয়াতেও হয়নি। যার তার সাথে শুয়ে পড়া প্রস্টিটিউট একটা সহকর্মী বন্ধু রায়হানের অনেক বোঝানোর পর ওটা দিয়ে ভয় দেখিয়েই দাবিয়ে রাখবে ভেবেছিল। আজ মায়ের সাথে ভিতরে রিশাও থাকলে তখনই সম্মানহানির অস্ত্র যে আছে সেই ইঙ্গিত দেবে ভেবেছিল, কিন্তু তা হয়নি। তাই ওয়ার্নিং দিয়েই চলে আসে। কিন্তু মেয়েটা সহ্য সীমার বাইরে চলে যাওয়ায় না চাইতেও লাগাম টেনে দিতে হলো প্রথম সতর্ক বার্তা দেওয়ার দিনেই। এখন অ্যাডাল্ট ওয়েবসাইটে ক্লিয়ার ভিডিও দিয়ে দিয়েছেই, সাথে সেসব ঝাপসা করে সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু তুলে ধরেছে। এসব সেন্সিটিভ বিষয় ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় না। তার উপর রিশার এসবে আকৃষ্ট মানুষজনের সাথে পরিচিতি বেশি, তাই একটু তাড়াতাড়ি খবর পেয়ে গেল। শ্রেয়সী তখন মেয়েকে
নবজাতকদের যেভাবে কোলে নেওয়া হয় ঠিক সেভাবে নিয়ে বসেছিল বারান্দায় বেতের চেয়ারগুলোর একটায় বসে। পরনে স্ট্রেট নেক কাটের একটি বক্ষযুগল বেঁধে রাখা টপস আর নিচে বরাবরের মতো শ্রেয়সী ভাব এনে দেওয়া স্কার্ট। তবে টপসের উপরে একটা লেডিস সোয়েটার আছে, যেটার একাংশ কাঁধ থেকে নামিয়ে দিয়েছে সে। খেয়াল করলে দেখা যাবে শুধু সোয়েটারের একাংশ নয়, টপসটির এক পাশে কাঁধের চিকন ফিতেটাও নামানো। শুধু তাই নয়, বক্ষযুগল বেঁধে রাখা টপসটির ফিতে নামানো, ওই পাশের বুক হতে টপসও নামানো। উর্শিকে ওদিকে করে শুয়ে বুকে মুখ লাগিয়ে দিয়েছে আর আদুরে কণ্ঠে এটা ওটা বলে সুস্থে শিখিয়ে দিচ্ছে। ওমরান বাড়ি এসে বসার ঘর, রান্নাঘর আর রুম খালি দেখে কপালে ভাঁজ ফেলে মা মেয়ে কোথায় আছে খুঁজছিল। রুমে এসে বারান্দায় অল্প স্বল্প আওয়াজ পেয়ে ঘুম পাড়াচ্ছে ভেবে নিশ্চুপ হয়ে ধীরে দরজায় এসে দাঁড়ায়, কিন্তু এই দৃশ্য চোখে পড়বে ভাবতে পারেনি। হতভম্ব সে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। পাগল হয়ে গেল নাকি মেয়েটা? শ্রেয়সী, কি করছো এসব? সেই কণ্ঠের আওয়াজ শুনে উর্শি খুশি মনে মায়ের বুক থেকে মাথা তুলে ফিরে তাকালেও শ্রেয়সী ঘাবড়ে গেল কিছুটা। উর্শিকে ঠিকভাবে নিয়ে তার দিকে ফিরে ওমরানের চোখে তখনও দ্বিধান্বিত আর বিস্মিত চাহনি। শ্রেয়সী এর হেতু বুঝে বুকের টপস ঠিক করে দেয়। ওমরান হাতের বড় পলিথিন মোড়ানো জিনিসগুলো একপাশে রেখে কাছে এগিয়ে আসে। এটা কি করছিলে? পাগল হয়ে গেছো? তোমার ব্রেস্ট মিল্ক আসবে না। 1 বছর গ্যাপে আপনি ব্রেস্ট মিল্ক আসে না শ্রেয়সী। তার গালে হাত দিয়ে কিছুটা হতাশ কণ্ঠে বোঝানোর মতো করে বলে ওমরান। শ্রেয়সী জবাবে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ওপাশে পলিথিনটা দেখে বলে, সব নিয়ে এসেছেন নাকি কিছু বাদ পড়েছে? আমার সব লাগবে, কিন্তু ওটা এদিকে এগিয়ে দিন তো। নাকি কিছু আনতে ভুলে গেলেন দেখি? আমি সব নিয়ে এসেছি দেখে দেখে। তুমি আগে আমার কথা শোনো। 1 বছরের গ্যাপে আপনি ব্রেস্ট মিল্ক আসে না। উমরানের ধারণা শ্রেয়সী 1 বছর গ্যাপে যে সন্তান দুধ পান করতে চাইলেই আসে না, এ কথা জানে না বলেই মনে আশা রেখে এ কাজ করছিল। তাই কমল কণ্ঠে বোঝানোর মতো করে বলে। শ্রেয়সী অবশ্য আকস্মাৎ স্বামীর ওই মুহূর্তের আগমনে লজ্জা পেয়েছে ভিতরে ভিতরে। সে এড়িয়ে যাবে ভেবেছিল, কিন্তু স্বামী সে জানে না এমনটা ভেবে নিয়েছে। বুঝতে পেরে লাশ লুকিয়ে বলে, আমি জানি আসে না সেটা। আপনাকে অত ভাবতে হবে না। যা আনতে বলেছি এনেছেন কিনা সেটা বলুন। উমরান দেখল অল্প লজ্জা পেয়েছে মেয়েটা, কিন্তু সে তখনও দ্বিধান্বিত। জেনেই থাকলে এমন কাণ্ড করলো কেন? সে জিনিসগুলো তাকে দিয়ে ফাফার কোলে আসতে উৎসুক উর্শিকে কোলে নেয়, কাঁধে নিয়ে শ্রেয়সীকে বলে, তাহলে জানলে ওটা কি করছিলে? শ্রেয়সী লোকটা ফের ওই বিষয়ে কথা তুলছে দেখে নাক ফুলিয়ে তাকায়। আশ্চর্য দেখতে পাচ্ছে সে, লজ্জা পাচ্ছে। তাও এই নিয়ে কথা তুলতে হবে কেন? কিন্তু ভেবে দেখলেও উর্শির বাবাকে না জানালে যা চাইছে কিছুই হবে না। সে ইতস্তত করে স্বামীর শার্টের হাতা ধরে বলে, শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব একটা গাইনি ডক্টর, না হয় শিশু বিশেষজ্ঞ কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমার ডক্টর দেখাতে হবে তাড়াতাড়ি। আবার ডক্টর কেন? কি হয়েছে তোমার? কপালে চিন্তার ভাঁজ এঁটে জানতে চান। আবার শিশু বিশেষজ্ঞ বলল মনে হলো। ওমরান কিছুই বুঝতে পারছে না শ্রেয়সী চাইছে কি, করছে কি। না পেরে আবার নিজেই বলে, শ্রেয়সী, তোমার মনে কি চলছে আমাকে একটু খুলে বলো তো। পাগল বানিয়ে দিচ্ছ আমাকে। এসে থেকে কি বলছো কিছু বুঝতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা বলে উমরানের দিকে তাকায়। সে নিজ কৌতূহলী চোখে চেয়ে আসে কি সিদ্ধান্ত শুনতে। বুঝে শ্রেয়সী বলে, বাচ্চাদের 3 বছর অবধি মায়ের দুধ খাওয়ানো যায় জানা মতে। তাহলে উষশ্রীর তো এখনও 1 বছর চলছে। 1 বছর চলে গেলে তাতে কি? 1 বছরের জন্য বাকি 2 বছর বাদ দেব কেন? তাই না? ওকে আবার দুধ খাওয়ানো শুরু করতে চাই আমি। ডক্টর দেখাই আমরা প্লিজ। শ্রেয়সীর চোখে মুখে অনুরোধ, যেন মানা না করে। সে তার মেয়েকে বাকি 2 বছর নিজের বুকের দুধ খাওয়াতে চায়। যেভাবে হোক তার বুকে উর্শির জন্য দুগ্ধ ফিরিয়ে আনতে চায় সে। যা করার দরকার সব করবে, কিন্তু 1 বছর তো চলতে পেরেছে মায়ের দুধ ছাড়া।
এ কথা ভেবে বাকি 2 বছর সে অবহেলার চোখে দেখতে চায় না মোটেও। ওমরানকে নিজের দিকে অদ্ভুত এক কমল নজরে তাকাতে দেখে সে নিজেই আবার বলে, এই যে দেখুন, নেটে আমি অনেক কিছু জেনে নিয়েছি। চেষ্টা করলে বুকের দুধ ফিরিয়ে আনা সম্ভব। 2 থেকে 4 সপ্তাহ পুষ্টিকর খাবার খেয়ে নিয়মিত চেষ্টা করলেই হবে। সাথে ঐশ্বর্যকেও বুক ধরতে শেখাতে হবে। ও শিখতে না পারলেও বেস্ট পাম্প ইউজ করব না হয়, কিন্তু আমি আজ অনেকক্ষণ ওকে ওভাবে নিয়ে বসেছিলাম, শিখিয়ে দিচ্ছিলাম। ও একেবারে বিমুখ হয়ে থাকে না। আর একটু সময় নিয়ে রেগুলার শেখালে উষশ্রীও পারবে। প্লিজ, একটা ডক্টর দেখিয়ে ওষুধ টষুধ নেওয়া দরকার পড়লেও নেই, একটু চেষ্টা করলে পারবো, দেখবেন। ব্যাকুল কণ্ঠ তার। সে খুব করে চায় দুধ ফেরাতে, মেয়েকে দুধ খাওয়াতে। যে ভেবেছিল আর সম্ভব হবে না, আজ শাশুড়ি মা আর ননদের সাথে ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। তার শাশুড়ি আফসোস করছিল তার নাতনিটা তারা থাকলে বয়স অনুযায়ী আরও পরিপক্ক হতো ভেবে। দাদা দাদির কাছেই নাতি নাতনিরা মূলত পাকনা পাকনা কথা শেখে, পরিপক্ক হয়। তাদের নাতনি না জন্মের কিছুদিন পর থেকে মাকে ঠিকঠাক পেল, না দাদা দাদি, না একটা সুস্থ পরিবার। মায়ের বুকের দুধটুকু ঠিকঠাক পায়নি। না জানি বড় হয়ে এসবের কোনো বিশেষ প্রভাব পড়ে কিনা। যদিও মাকে ফিরে পেয়েছে, আস্তে আস্তে বাকিদেরও ফিরে পাবে। কিন্তু নির্দিষ্ট সময় অবধি কি একাকিত্বই না ছিল নবজাতক বাচ্চাটার জীবনে। উর্ষির দাদির এসব হা হুতাশের পর শ্রেয়সীর মাতৃমনটায় মেয়ের ওই একাকিত্বের সময়টুকু ভেবে দম বন্ধ লাগছিল। নিশ্চয়ই তুলিয়াপুর বাচ্চারা এক মুহূর্ত তুলিয়াপুকে না দেখলে যেমন ছটফট করে, তেমন করত তার মেয়েও। তার উপর তার মেয়েটা তো নবজাতক ছিল, কিভাবে থেকেছে তাকে ছাড়া, সবাইকে ছাড়া। এসব ভেবে 4-5টা দম বন্ধ কর লাগছিল তার। মেয়েকে বুকে নিয়ে অনেকক্ষণ বুকের সাথে লাগিয়ে রাখে। শেষে কি ভেবে আকস্মাৎ মেয়েকে বুকের দুধ বাকি 2 বছর খাওয়াবেই এই সিদ্ধান্তে আসে সে। আর নেটের নানান তথ্য দেখে অনেক ধারণা নিয়েছে। দিনে 8 থেকে 12 বার বুক ধরতে দিতে হবে বাচ্চাকে। মাকে প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট সহ এমন আরও অনেক কিছু নিয়মিত মানতে হবে। দরকার পড়লে ল্যাকটেশন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে জানিয়েছেন নেটে। এভাবে রিল্যাক্টেশন সম্ভব। চেষ্টা করলে দেরি হলেও আসবে, না আসার সম্ভাবনা খুব ক্ষীণ। তাও সে চেষ্টা করবে যেটুকু সম্ভাবনা আছে এতে, সেটা হোক কম বা বেশি। ওমরান তার চেহারায় কমল নেত্রে নজর বুলিয়ে বলেন, ওকে বুক ধরানো শেখাচ্ছিলে? হ্যাঁ, আর ও একেবারে বিমুখ হয়ে থাকে না। সত্যি অনেকটাই পারে। পুরো শেখানো কঠিন হবে না। কাল পরশু যাই ডক্টর দেখাতে। শ্রেয়সী সাথে সাথে জবাব দেয়, নেটে যা যা বলেছে তোমাকে ওইসব জানি, কিন্তু অনেক সময় শত চেষ্টা করেও সম্ভব হয় না, এটা দেখেছো তো। তার উপর তোমার দীর্ঘ গ্যাপ, নিশ্চয়তা নেই শ্রেয়সী। শান্ত কণ্ঠ তার। শ্রেয়সী বলে, হোক না, না হলে না আসবে। চেষ্টা তো করতেই পারি, যদি এসে যায়। তাও সে চেষ্টা করে দেখবেই। ওমরান শ্বাস টেনে বলেন, কিন্তু আমি চেয়েছিলাম আগে সাইকোলজিস্ট দেখিয়ে মেমোরি ফেরানোর বিষয়টা নিয়ে ভাবতে। শ্রেয়সী অসম্মতি জানায়, না, ওটা পরে। ওটা আমারও মাথায় ছিল। একসাথে অত প্রেশার নিতে পারবো না। আগে রিল্যাক্টেশনের বিষয়টা নিয়ে ভাবতে চাই। সাইকোলজিস্ট এর বিষয়টা নিয়ে পরে ভাববো। স্মৃতি ফিরতে যদি অনেক দেরি হয়ে যায়, ততদিন তো নষ্ট হয়ে যাবে। যতদিনে স্মৃতি আসবে ততদিনে দেখা গেল রিল্যাক্টেশন হয়ে যেত চেষ্টা করলে। তাহলে এমন হলে অহেতুক সময় নষ্ট করা হয়ে যাবে না? তাই ওটা নিয়ে পরে ভাববো। ওমরান কি ধারণা করেছিল আর কি বের হলো? ভেবেছিল আবেগী হয়ে না জেনে মেয়েকে দুধ খাওয়াতে চাইছিল শ্রেয়সী, কিন্তু সে সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাকি 2 বছর মেয়েকে দুধ খাওয়াবেই। অথচ তার ভাবনা ছিল শ্রেয়সী এখনও সেই আগের বাচ্চা মেয়ে। এখন যে তার মেয়েকে জন্ম দিয়ে নিজেও মা হয়ে গেছে তা ভুলেই যায় ওমরান। মায়েদের মতো চিন্তা ভাবনা করছে তার শ্রেয়সী।
ওমরান কল্পনাও করেনি সে কিছু ভেবে নেবে, সিদ্ধান্ত নিয়ে নেবে মেয়েকে সবটুকু আদর ভালোবাসা কিংবা তার প্রাপ্যটা দিতে। চেষ্টা করে না আসলে না আসবে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, এটাই ভেবেছে সেদিনের চঞ্চল পাখিটা, যার নিজের ভালো মন্দ নিয়েই সঠিক ধারণা ছিল না মেয়ের ভালো মন্দ ভাবছে। এত গভীরে ভাবছে মা হয়ে গেল বুঝি, হবেই তো, মাই তো সে, মায়ের মতো ভাবনা হবে না। সেদিন তাদের উপর হাওয়া হামলার খবরটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন দেশবাসীর সাথে সাথে উমরান শ্রেয়সীদের চেনা জানারও এসব দেখেছে। তাদের ভিডিও কিংবা ছবিতে দেখে আত্মীয় স্বজনেরা চিনে নেবে, এটা স্বাভাবিক বিষয়। তার উপর ওমরানের পরিচয়ও উঠে এসেছিল সেখানে, তাই চেনা জানাদের তাদের সুস্থতা কিংবা হামলা হওয়ার কারণ নিয়ে কৌতূহল হওয়ারই কথা। তবে শ্রেয়সী স্বজন পরিজনের গণ্ডি সীমিত। কর্নেল কিবরিয়া চলে এসেছিল পরদিন সকাল হতে না হতেই। ওমরানের কাছে সবটা জেনে নিয়েছেন তিনি। রেগে গিয়েছিলেন খুব, রিশাকে পুলিশে দেওয়ার ইচ্ছে ছিল ওনার, কিন্তু ওমরানের তাকে হাসতে দেওয়ার পরিকল্পনা ছিল না বলে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করে নেন। সেদিন ওমরানের পরিবারের দিক থেকে পরিচিতদের আনাগোনাও হলো ফুলবাড়িতে। একে তো শ্রেয়সীকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই, কারণ তাকে কেউ দেখেনি। চৌধুরীদের একমাত্র পুত্র চাকরির সুবাদে বান্দরবান গিয়ে সেখানেই মেয়ে পছন্দ করে বিয়ে করে নিয়েছিল, লোকবল জানানো হয়নি। এমনকি বাবা মা আর একমাত্র বোনটা অবধি উপস্থিত ছিল না, যে ছেলের জন্য বড় বড় বাড়ির যোগ্য মেয়েদের প্রস্তাব আনত। অথচ তাহুরা চৌধুরী আর অলিউল্লাহ চৌধুরী বারবার ফিরিয়ে দিত ছেলের অসম্মতির কারণেই। সে চাকরির সুবাদে এক জায়গায় গিয়ে কয়েকদিনই মেয়ে পছন্দ করে বিয়ে করে নিয়েছে, অথচ তারা জানতো উমরান তাওসিম নিজের মতো চিন্তাধারার এবং ব্যক্তিত্বের কাউকে খুঁজছে, আর নিজেই দেখে শুনে সেই কাউকে পছন্দ করে আনবে, যে কিনা তাকে বুঝবে, তার চাওয়া পাওয়া বুঝবে, আবার নিজেরটুকুও বুঝে নেওয়ার মতো মানসিকতার অধিকারী হবে। মোট কথা, নিজের মতোই দৃঢ় ব্যক্তিত্বের যোগ্য কাউকে বিয়ে করতে চেয়েছিল বলেই তাদের আনা প্রস্তাবগুলো ফিরিয়ে দিত। সেই ছেলে অবশেষে নিজে পছন্দ করে বিয়ে করলো, তাও কোনো লোক জানাজানি ছাড়া। আত্মীয় স্বজনেরা তো বিয়ে খবর জেনেছে যখন চৌধুরীদের পুত্রবধূ অন্তঃসত্ত্বা হলো তখন। তাদের নাকি পরিকল্পনা ছিল বড় করে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কথা জানানোর, কিন্তু পুত্রবধূর অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় তা আর হয়নি। বিয়ের খবর আয়োজন করে জানাবে বলে গোপন রাখা গেলেও বংশপ্রদীপের আগমনী খবর চেপে রাখতে পারেনি তারা। বিয়ে সহ এই খবরও সানন্দে জানিয়ে দেওয়া হয় সবাইকে। আকস্মাৎ এমন দুটো খবরে পরিচিত যে কেউ চমকিত হবে স্বাভাবিক, তারাও হয়েছে, গোপনে বিয়ে করে নিল। আবার লোকবল জানিয়ে ঘরে তোলার আগে বউ অন্তঃসত্ত্বা। শ্রেয়সীকে দেখার কৌতূহল জেগেছিল বৈকিম। এর মধ্যে যখন নতুন দুই সদস্য প্রথমবার বাড়ি আসবে বলে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাদের দাওয়াত দিয়ে, তার আগের রাতেই অমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেল। বাকিরা কিছুটা সুস্থ স্বাভাবিক থাকলেও তাদের পুত্রবধূকে আর পাওয়া গেল না। বছরখানেক নিখোঁজ ছিল, তারা তো ধরেই নিয়েছিল ওমরানের স্ত্রী মৃত, গভীর খাদে পড়ে দীর্ঘ সময় নিখোঁজ থেকে আবার বেঁচে ফিরবে এমন কথা ভাবনার বাইরে রাখবে, এটাই স্বাভাবিক। তাই পরিবারে সবার ছন্নছাড়া অবস্থায় অন্তত নবজাতকটার কথা ভেবে ওমরানকে দ্বিতীয় বিয়ের পরামর্শ অবধি দিয়েছিল কেউ কেউ। যদিও সে পরামর্শ ফলেনি, তবে সেই শুরু থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দু মানুষটির নিখোঁজ হওয়ার 1 বছর পর আবার ফিরে আসার খবর শুনে সকলে তাকে দেখতে উদগ্রীব ছিলই। শুধু তাহুরা চৌধুরীর অনুপস্থিতিতে আকস্মাৎ কথাবার্তা ছাড়া এসে বাচ্চা সহ একা বউ মানুষটাকে বিপাকে ফেলতে চায়নি বলেই আসেনি এ কদিন, কিংবা এলেও আরেকটু সময় নিয়ে মুরব্বীজনেরা আসতো। এখনও তো বইয়ের ফেরার বেশি দিন হয়নি, একটু সময় নিয়ে আসতো, কিন্তু এর মধ্যে আবার হামলার খবর শুনে আর দ্বিধা করেনি। পরদিন কেউ সকালে কিংবা বিকেলে করে চলে আসে শ্রেয়সীর সাথে পরিচিত হয়ে কথাবার্তা বলে স্বামী সন্তান নিয়ে সংসার কেমন চলছে, শ্বশুর শাশুড়ির অবস্থা, শাশুড়ির চিকিৎসার খবর, এসব হালচাল জেনে নেয়। একা সংসার দিকে বসে গল্প স্বল্প করে তবেই যায়। ওমরান সকালের দিকে বাড়ি থাকলেও দুপুরের দিকে বের হওয়ায় বিকেলে আর ছিল না। দেওয়ান বাজার গেছিল সেই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটি দিতে, তারপর রাতেই ফিরে। তখনই শ্রেয়সীর কাণ্ডখানা দেখে দুজনে তখন রুমে চলে এসেছে। সন্ধ্যার সময় হয়ে আসায়
বারান্দায় ঠান্ডা। উর্শিকে বিছানায় কিছু খেলনা সহ বসিয়ে দেয় উমরান, নিজেও পাশে বসে। এবার বলো, হঠাৎ এত গভীর গভীর চিন্তা ভাবনার কারণ? শ্রেয়সী তখন একটু আগের ছাদ থেকে নিয়ে আসা উর্শির জামাগুলো ভাঁজ করেছে। বিকেলের দিকে আসা মহিলাগুলোর সাথে গল্প বসায় তার কাপড় ঢুকাতে মনে ছিল না। তারা যাওয়ার পর তাড়াহুড়ো করে নিয়ে এসেছে আবার। সে উমরানের কথায় ছোট ছোট জামাগুলো ভাঁজ করতে করতে বলে, গভীর ভাবনা চিন্তা আবার কি? ভাবনা চিন্তা তো ভাবনা চিন্তাই হয়। সে বুঝলাম, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি কোনো কারণে গিল্ট ফিল করছো? মেয়ের পাশে বসে হাতে হাতে তার সাথে খেলছে সে। তবে মনোযোগ শ্রেয়সীর দিকে। শ্রেয়সী এ কথায় এক নজর তাকায়। কিসের গিল্টি ফিল? সেটা তো তুমিই বলবে। সে কথাটা শুনিয়ে আরেকটা জামা নিয়ে ভাঁজ করতে করতে বলে, তেমন কিছু না, বেশি বেশি বুঝছেন আপনি। জি, বেশি বেশি না, ঠিকই বুঝতে পারছি আমি। আপনার চেয়ে বেশি চিনি আমি আপনাকে। কিসের কারণে নিজেকে দোষী ভাবা হচ্ছে আমাকে জানানো হোক। শ্রেয়সী ললাট কুঞ্চিত করে এক নজর তাকিয়ে কিছু বলে না। উমরান মনোযোগ দিয়ে তাকে দেখছিল। ওভাবে তাকাতে দেখে বলে, শ্রেয়সী, বাহানা শুনতে চাইছি না। কে কি বলেছে বলো। আমি যাওয়ার পরেও অনেকে এসেছে, তাই না? ওরা কেউ উল্টোপাল্টা কিছু বলেছে? শানিত দৃষ্টি তার। মেয়ে মানুষ কিছু একসাথে হলে এদিক সেদিক কিছু একটা বলবেই, এটা তার ধারণা। সে হিসেবে ওরাই কেউ কিছু বলেছে মনে হচ্ছে তার। শ্রেয়সী একটার পর একটা ভাঁজ করে রাখা জামাগুলো হাতে চেপে দিয়ে বলে, ওরা কিছুই বলেনি। আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি অবশ্যই এই 1 বছর একাকিত্বে কাটিয়েছ, কিংবা যে কোনো রকম কিছুর অভাববোধ করেছো বলে এর পিছনে তুমি নিজেকে দায়ী করছো। আমি কি ভুল বলছি? শ্রেয়সী একটু থেমে স্বামী পানে চায়। তীক্ষ্ণ দৃষ্টি তার, নজর ফিরিয়ে নেয়। উমরান তা দেখে বিরক্তি ফুটিয়ে তুলল চেহারায়। বুঝলো তার ধারণা ঠিক। এই মেয়েটা একটু বেশি বেশি অবশ হয়ে যায় ক্ষেত্র বিশেষে। দুর্ঘটনায় কার কি হাত ছিল যে ওসবের জন্য নিজেকে দায়ী ভেবে অপরাধবোধে ভুগতে হবে? বাড়াবাড়ি না এসব। সে কণ্ঠে বিরক্তি ধরে রেখে বলে, মাথা গরম করছো শ্রেয়সী। অ্যাক্সিডেন্টে আমাদের কারো হাত ছিল না যে এরপর ওষের খারাপ সময়গুলোর জন্য নিজেদের দায়ী করতে হবে। এইসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। শ্রেয়সী কমল গলায় বলে, অ্যাক্সিডেন্টে আমাদের হাত ছিল না তা আমিও জানি মেজর, কিন্তু আমার বাবা মা। কথাটা সম্পূর্ণ করতে গিয়েও থেমে গেল সে। আবার সংশোধন করে বলে, মানে মৌরির পরিবার যদি আমায় নিজেদের কাছে রেখে না দিত তাহলে নিশ্চয়ই আমাকে আরও আগেই খুঁজে পেতেন। কাল ওই মেয়েটাও তো বলল যে আমার ছবি কোনো একটা নিউজে দিয়েছিল। বাড়ির কেউ কি দেখেনি? আমাকে তাও ফিরিয়ে দিল না। ওরা যদি তখন ফিরিয়ে দিত তাহলে নিশ্চয়ই এত লম্বা একটা খারাপ সময় কাটাতো না উষশ্রী। এতে তোমার নিজেকে অপরাধী ভাবার কারণ? শ্রেয়সীকে তখনই ফিরিয়ে দিলে তাদের সময়গুলো আর একটু ভালো কাটতে পারতো, এ কথা সে জানে। এসব তার মনে আরও আগেই এসেছে। তাই সেসব নিয়ে নতুনভাবে বইয়ের সাথে মিলিয়ে আফসোসে বসার মানে হয় না। সময় নষ্ট ছাড়া কিছু না। কিন্তু এতে নিজেকে দোষী ভাবার হেতু খুঁজে পেল না সে। শ্রেয়সী বসে বসে বেবিটায় নিয়ে খেলতে থাকা মেয়ের গালে আনমনে ঠোঁট ছুঁয়ে বলে, আপনার কি আমার বাবা মা মানে ওই বাড়ির লোকেদের উপর রাগ হয়? উমরান উত্তর দিল না, বরং ফের প্রশ্ন রাখে, এই প্রশ্ন মনে আসলো কি কারণে? মামনি আফসোস করছিল তখন। আমারও খারাপ লাগছে এসব ভেবে। আসলেই আগেই ফিরিয়ে দিলে আমার মেয়ে আরও ভালো থাকতো। আজ ওই মহিলাগুলোর মধ্যে লামিয়ার আম্মু নামে যে এসেছে সে তার ছোট্ট জায়ের বাচ্চাকে নিয়ে এসেছিল। ওর 11 মাস চলছে, উষশ্রীর তো 13 মাস। অথচ ওদের মেয়েটা দেখলাম কেউ কখনো কথা মুখ থেকে ফেলতেই পারে না, সাথে সাথে অনুকরণ। আর উষশ্রী তো আমাকে আর আপনাকে ছাড়া কাউকেই চেনেও না তেমন, আর ডাকতেও পারে না। ওদের মেয়েটা এলোমেলোভাবে দৌড়াতেও পারে, উষশ্রীর সাথে খেলতে কত আগ্রহী। অথচ উষি স্বাভাবিক হাঁটতে গেলেও কতবার পড়ে যায়। অত মানুষ দেখে কোল থেকে
নামতেই চাইছিল না, খেলবে তো দূরের কথা। আমি দুটো চকলেট হাতে দিয়েছিলাম ওর, আপনার মেয়ে কাঁদতে শুরু করে দিল। ওর থেকে ওই দুটো নিয়ে তবেই থেমেছে, অথচ ওদের মেয়েটা কি সুন্দর উশি কাঁদছে দেখে দিয়ে দিল। তারপর আর কি, উনি ওসব দেখে বলল আমার মেয়ে একাকিত্বের মধ্যে বড় হয়, একটু একঘেয়ে থেকে গেছে, কারোর সাথে মিশতে পারছে না, কোলাহলে অস্বস্তি হচ্ছে বলে কাঁদছিল। ওনার মেয়ে লামিয়াও নাকি যৌথ পরিবারে বড় হওয়ার ছোট থেকেই পাকনা পাকনা ছিল, সব আগে আগে করেছে, দাঁড়ানো, হাঁটা চলা, কথা বলা সব। ওমরান সব শুনল মনোযোগ দিয়ে। দীর্ঘশ্বাস ফেলে সে, এসব বিষয় খুব স্বাভাবিক। কেউ কেউ আগে আগে পরিপক্ক হয়, কারো একটু সময় লাগে, কেউ কোলাহল পছন্দ করে, কেউ করে না। এসব সুস্থ পরিবেশে সব পেয়ে বড় হওয়া বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। অথচ এই সামান্য কারণে কত কিছু ভেবে ফেলেছে মেয়েটা। নিশ্চয়ই তার মেয়ে সবেতে পিছিয়ে গেছে শুনে মন খারাপ করেছিল আগে থেকে। এর মধ্যে মাকে ফোন করে কারা কারা দেখতে এসেছিল জানানোর সময় নিশ্চিত নাতনিকে নিয়ে আরেক দফা আফসোস করছে। আর ওকে আরও আগে ফিরিয়ে দিলে ভালো হতো বলাই ভেবে নিয়েছে সওদাগর বাড়ির লোকেদের দোষী ভাবছে তারা। এই নিয়ে পরিবারের ভুল নিজের ঘাড়ে নিয়ে নিজেকে অপরাধী ভাবছে। কত রকম চিন্তা তার বউয়ের, অথচ ওমরান জানে তার মা ওসব ভেবে বলেনি। মায়ের তো শ্রেয়সীর নিখোঁজ হওয়ার পর থেকেই নাতনির চিন্তা হা হতাশে শেষ ছিল না, এখনও সেসব জারি। তেমনই স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু শ্রেয়সী ভেবে নিয়েছে তার পরিবারকে নিয়ে ক্ষোভ রেখেছে মনি, এই কারণে পরিবারের হয়ে নিজে আত্মগ্লানিতে ভুগছে। শ্রেয়সী, বেশি বেশি ভাবছো তুমি। মা তেমন কিছুই মনে আনেনি, আর আনলেও বা কি? তোমার অন্যের দোষ নিয়ে আত্মগ্লানিতে ভুগতে হবে কেন? ওইসব ভাবনা বাদ দাও, আমি কি বলছি শোনো। শ্রেয়সীর স্বামী গুরুত্বপূর্ণ কিছু নিয়ে বলতে চাইছে বুঝে পূর্ণ মনোযোগে তাকালো উর্ষির পিঠে আনমন হাত বোলাতে বোলাতে। শোনো, তুমি যা যা সিদ্ধান্ত নিয়েছো ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা, কিন্তু তোমার জানায় কিছু এদিক ওদিক আছে। আমি রিল্যাক্সেশনের বিষয়ে সব কিছু আগেই জেনে নিয়েছি। চেষ্টা করলে 1.5-2 মাসে চলে আসতে পারে ব্রেস্ট মিল্ক, কিন্তু আবার এর বেশি সময় চেষ্টা করেও অনেক ক্ষেত্রে আসে না। আমরা ডক্টর দেখাবো, যা যা বলে সব মানব, কিন্তু যে কথাটা আগেই জানিয়ে দিতে চাইছি সেটা শোনো। আমরা চেষ্টা করব ঠিক আছে, কিন্তু সফল না হলে তখন যেন আবার এই নিয়ে হা হতাশ করে তোমাকে কাঁদতে বসতে না দেখি। হবে, দেখবেন হবেই। আমি কত খাবার আনিয়েছি আজ, এবার থেকে ওরকম খাবার খাবো, শুধু দিনরাত খাবো। ডক্টর আরও যা যা বলবে সব মেনে চলবো, দেখবেন চলে আসবে। সাথে দৃঢ় কণ্ঠ জবাব এলো তার। ওমরান গভীর নিঃশ্বাস ফেলে বলেন, আচ্ছা ঠিক আছে, হবে। মনোবল শক্ত রাখা খুব ভালো। আমি শুধু জানিয়ে দিচ্ছি, যা চাইছো তা না হলে তখন যেন এই নিয়ে লাইফ টাইম আফসোস করে আত্মগ্লানিতে ভোগা না হয়।